নাইলার মনে হল বমির একটি তীব্র ঢেউ তাকে গ্রাস করছে। সে দ্রুত নিজের গলা থেকে নেকলেসটি খুলে ফেলল। কোনো দ্বিধা ছাড়াই সে ওটা বেডরুমের আবর্জনার ঝুড়িতে ছুঁড়ে মারল। হীরাগুলো ধাতব ঝুড়িতে পড়ে টুং করে শব্দ হল। সে দ্রুত গেস্ট বাথরুমের দিকে ছুটে গেল এবং শাওয়ার ছেড়ে দিল। ফুটন্ত গরম পানি তার চামড়া পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু সেদিকে তার ভ্রূক্ষেপ নেই। সে শাওয়ার জেল নিয়ে পাগলের মতো নিজের ঘাড় আর শরীর ঘষতে লাগল। সে ক্লার্কের প্রতিটি চিহ্ন মুছে ফেলতে চায়। তার স্পর্শের প্রতিটি স্মৃতি ধুয়ে ফেলতে চায়। কঠোরভাবে ঘষার ফলে তার চামড়া লাল হয়ে গেল, তবুও সে নিজেকে অপরিচ্ছন্ন মনে করছিল। ওই নেকলেসটি অন্য এক মহিলার গলায় জড়িয়ে থাকার কথা ভেবেই তার শরীর গুলিয়ে উঠছিল। সে কল্পনা করতে লাগল, ক্লার্কের নিচে শুয়ে ওই মহিলা যখন নড়াচড়া করছিল, তখন নেকলেসটি কিভাবে দুলছিল। এই চিন্তায় তার পাকস্থলী উল্টে আসতে চাইল। হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল। ক্লার্ক দরজায় দাঁড়িয়ে ছিল, শাওয়ারের কাচের দরজার ওপার থেকে তার চোখ নাইলার ওপর স্থির। ভেজা চুল থেকে শুরু করে কাঁধ এবং শরীরের বক্ররেখা বেয়ে নেমে যাওয়া পানির ফোঁটাগুলোর ওপর দিয়ে তার দৃষ্টি খেলে যাচ্ছিল। ক্লার্কের নিঃশ্বাস ভারী হয়ে এল। তার চোখে কামনার আগুন। নাইলা, তুমি কত সুন্দরী, সে ঘন স্বরে বলল। নাইলা তার কণ্ঠ শুনেই দ্রুত নিজেকে তোয়ালে দিয়ে জড়িয়ে ফেলল। সে শাওয়ার থেকে বেরিয়ে এল, কিন্তু এই চিন্তা তাকে অসুস্থ করে দিচ্ছিল যে ক্লার্ক হয়তো ওই মহিলার দিকেও ঠিক একইভাবে তাকিয়েছিল। আমার কাছে আসবে না। নাইলা কয়েক ধাপ পিছিয়ে গেল, কিন্তু ক্লার্ক ততক্ষণে কাছে চলে এসেছে। বেবি, কি হয়েছে? ক্লার্ক নাইলার গাল স্পর্শ করতে হাত বাড়াল, কিন্তু নাইলা দ্রুত মাথা সরিয়ে নিল। ক্লার্ক হাল ছাড়ল না, উল্টো সে নাইলাকে নিজের বাহুবন্ধনে টেনে নিল। তার হাতগুলো নাইলার শরীরে ঘুরে বেড়াতে লাগল, তোয়ালের ওপর দিয়ে সে পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। এরপর হাত নিচে নামতে শুরু করল। নাইলা, আমি তোমাকে চাই, সে কানে কানে ফিসফিস করে বলল। তার তপ্ত নিঃশ্বাস নাইলার চামড়ায় লাগছিল। নাইলার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ক্লার্ক ছিল অনেক বেশি শক্তিশালী। তার এক হাত নাইলার স্তনের ওপর চলে এলো, আর অন্য হাতটি উরুর ভেতরের দিকে নামতে লাগল। চলো, আমাদের একটা বাচ্চা হোক, ঠিক আছে? ক্লার্কের কণ্ঠে আকুতি ছিল। আমাদের একটা সুন্দর সন্তান হতে পারে। একদম তোমার মতো চোখওয়ালা একটা ছোট মেয়ে। নাইলার শিরদাঁড়া দিয়ে যেন বরফশীতল পানি বয়ে গেল। সে ওই মহিলার পাঠানো ছবির কথা ভাবল। যে হাতগুলো এখন তাকে স্পর্শ করছে, মাত্র কয়েক ঘন্টা আগে সেগুলো অন্য এক মহিলার শরীরে ছিল। তার বুকের ভেতর ঘৃণা আর ক্রোধ আছড়ে পড়ল। আমার কাছ থেকে দূরে সরো। নাইলা তার সমস্ত শক্তি দিয়ে ক্লার্ককে ধাক্কা দিল। ক্লার্ক, আমি ক্লান্ত। আমি এখন এসব করতে চাই না। তার এই হঠাৎ ক্রোধে চমকে গিয়ে ক্লার্ক টাল খেয়ে পিছিয়ে গেল। সে বিভ্রান্ত হয়ে নাইলার মুখের দিকে তাকিয়ে রইল। হানি, আমি দুঃখিত। তার কণ্ঠস্বর সাথে সাথেই অপরাধবোধে ভরে উঠল। আমার তোমাকে জোর করা উচিত হয়নি। আসলে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। সে একটু থামল, নাইলার মনের অবস্থা বোঝার চেষ্টা করল। তুমি যদি এখন বাচ্চা না চাও, তবে আমরা অপেক্ষা করতে পারি। ক্লার্কের এই ক্ষমাপ্রার্থনার ভঙ্গি দেখে নাইলার মনে মিশ্র অনুভূতির সৃষ্টি হল। এই লোকটি ৩ বছর ধরে তার প্রতি অত্যন্ত নম্র এবং যত্নশীল ছিল। গতরাতে অন্য মহিলার সাথে থাকা সেই লোকটির সাথে সে এই ক্লার্ককে কিছুতেই মেলাতে পারছিল না। কিন্তু সত্যটা অস্বীকার করার উপায় নেই। সেই ছবিগুলো, সেই মেসেজগুলো, আর ডাস্টবিনে পড়ে থাকা ওই নেকলেস। সেদিন রাতে নাইলা জেগে থেকে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। পাশে ক্লার্কের নিয়মিত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। যন্ত্রণাদায়ক সেই দৃশ্যগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। ভোর হওয়ার আগে তার চোখে ঘুম এল না। পরদিন সকালে নাইলার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। আয়নায় নিজের প্রতিফলন দেখে তার নিজেকে খুব ক্লান্ত আর বিধ্বস্ত মনে হল। হানি, তোমার শরীর ঠিক আছে তো? ক্লার্ক উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। তোমাকে খুব ক্লান্ত লাগছে। আজ হয়তো তোমার বিশ্রাম নেওয়া উচিত। নাইলা মাথা নাড়ল। আমি ঠিক আছি। আমাদের তোমার দাদার জন্মদিনের পার্টির জন্য তৈরি হতে হবে। তারা যখন গাড়ি চালিয়ে সামার পরিবারের বিশাল জমিদার বাড়ির গেট দিয়ে ঢুকছিল, হঠাৎ একটি কালো রোলস রয়েস শোঁ শব্দে তাদের পাশ কাটিয়ে চলে গেল। সেটি সরাসরি মূল প্রবেশপথের সামনে গিয়ে থামল। গাড়ির নেমপ্লেটে লেখা ছিল ডেমন 1। ক্লার্কের হাত স্টিয়ারিং হুইলের ওপর শক্ত হয়ে বসল। তার মুখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। চাচ্চু ডেমন,
সে বিড়বিড় করে বলল। ড্যামন সামার ছিল ক্লার্কের চাচা, রিচার্ডের ছোট ছেলে। ক্লার্কের চেয়ে মাত্র 6 বছরের বড় হওয়া সত্ত্বেও ড্যামনকে ক্লার্ক সবসময় ভয় পেত। সে পারিবারিক ব্যবসায় যোগ দিতে অস্বীকার করে নিজের কোম্পানি শুরু করেছিল। সেই কোম্পানির মূল্য এখন সামার গ্রুপের চেয়ে 5 গুণ বেশি। ড্যামন তার বুদ্ধিমত্তা, কঠোরতা এবং প্রতিশোধপরায়ণ স্বভাবের জন্য পরিচিত ছিল। গত বছর একটি বিজনেস ডিনারে ক্লার্ককে তার সম্পর্কে আজেবাজে মন্তব্য করতে শুনে ফেলেছিল সে। শাস্তি হিসেবে ড্যামন একটি বড় পার্টনারশিপ বাতিল করে দেয়, যা সামার গ্রুপকে কয়েকশো মিলিয়ন ডলারের লোকসানে ফেলেছিল। ক্লার্ক রোলস রয়েসের পেছনে গাড়ি পার্ক করল। নায়লা যখন গাড়ি থেকে নামল, তার হাই হিল জুতোটি নুড়ি পাথরে আটকে গেল। সে টাল সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে যেতে নিচ্ছিল। হঠাৎ একজোড়া শক্তিশালী হাত তার কোমর জড়িয়ে ধরল এবং তাকে একটি শক্ত বুকের সাথে চেপে ধরে স্থির করল। নায়লা উপরের দিকে তাকিয়ে একজোড়া গভীর অন্ধকার চোখের দেখা পেল। লোকটি দীর্ঘকায় এবং ব্যক্তিত্বসম্পন্ন, বয়স সম্ভবত 29-এর কাছাকাছি। তার চেহারা ছিল নিখুঁত এবং তীক্ষ্ণ, উঁচু চোয়াল, সোজা নাক আর শক্ত চিবুক। সে একটি গাঢ় ধূসর রঙের দামি স্যুট পরেছিল যা তার চওড়া কাঁধার সুঠাম দেহকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ইনিই ছিলেন ড্যামন সামার। সাবধানে, ড্যামন বলল। তার কণ্ঠস্বর ছিল গভীর এবং গম্ভীর, যাতে সামান্য উদ্বেগের রেশ ছিল। এক মুহূর্তের জন্য নায়লা তার চোখের দৃষ্টিতে হারিয়ে গেল। ক্লার্ক ঈর্ষায় লাল হয়ে তাদের পাশে এসে দাঁড়াল। সে রুক্ষভাবে নায়লার হাত ধরে ডেইনের কাছ থেকে সরিয়ে নিল। ধন্যবাদ, চাচ্চু, ক্লার্ক সংক্ষেপে বলল। তার গলার স্বরে চাপা উত্তেজনা আর রাগ স্পষ্ট ছিল। সে নায়লাকে টেনে ম্যানরের প্রবেশপথের দিকে নিয়ে গেল। কয়েক কদম যাওয়ার পর সে নায়লার কানের কাছে ঝুঁকে এল। নায়লা, তুমি জানো আমি পছন্দ করি না যে তুমি অন্য পুরুষদের এত কাছাকাছি যাও, সে কর্কশ স্বরে ফিসফিস করে বলল। এমনকি আমার চাচ্চুর সাথেও না। নায়লা এই পরিহাস দেখে প্রায় হেসেই ফেলল। এখানে ক্লার্ক দাঁড়িয়ে আছে যে গতরাতেই অন্য এক মহিলার সাথে ছিল, অথচ এখন সে তার চাচ্চুর সাথে কথা বলা নিয়েও অধিকারবোধ দেখাচ্ছে। তাহলে তুমি কি এটাই পছন্দ করতে যে তোমার স্ত্রী সামার পরিবারের বাড়ির সামনে উপুর হয়ে পড়ে যাক? সে ঠান্ডা গলায় উত্তর দিল। ক্লার্ক সাথে সাথেই দমে গেল। হানি, আমি তা বোঝাতে চাইনি। আমি শুধু চাই না লোকে ভুল কিছু ভাবুক। নায়লা তাকে অগ্রাহ্য করে প্রবেশপথের দিকে হাঁটতে থাকল। সামার পরিবারের বিশাল প্রাসাদটি ছিল দেখার মতো, বিশাল হলরুম আর স্ফটিকের ঝাড়বাতি। কিন্তু এখানে এসে নায়লার মনে কোনো আনন্দ ছিল না। লিভিং রুমে ক্লার্কের দাদি মেরি উজ্জ্বল হাসিমুখে ডেকে উঠলেন, নায়লা, ক্লার্ক, তোমরা এসে গেছ। এসো, বসো। নায়লা গভীর নিঃশ্বাস নিয়ে একটি সৌজন্যমূলক হাসি দিল। ক্লার্কের প্রতি তার যাই অনুভূতি থাকুক না কেন, সে তার দাদা দাদিকে শ্রদ্ধা করত। রিচার্ড সবসময় তার সাথে দয়ালু আচরণ করেছেন। কেমন আছেন দাদা, কেমন আছেন দাদি, সে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল। ক্লার্ক আর নায়লাকে কাছে আসতে দেখে মেরির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অনেক বছর ধরে ড্যামনকে বিয়ে করে থিতু হওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন। এসো, আমার পাশে এখানে বসো, মেরি সোফার পাশের জায়গাটা চাপড়ে বললেন। তারা যখন বসল, তখনই ড্যামন লিভিং রুমে ঢুকল। মেরির অভিব্যক্তি সাথে সাথেই অসন্তোষে বদলে গেল। ক্লার্কের দিকে তাকাও, তিনি ডেইনের দিকে ইঙ্গিত করে বললেন। সে তার কোম্পানি কত সুন্দরভাবে চালাচ্ছে, আর তার স্ত্রীও কত সুন্দরী। ওরা হয়তো খুব শীঘ্রই আমাদের নাতিপুতি উপহার দেবে। তার কণ্ঠস্বর কঠোর হল। আর তুমি, তোমার বয়স প্রায় 30 অথচ এখনও একা। যদি পরের পারিবারিক অনুষ্ঠানে কোনো বান্ধবীকে সাথে না আনো, তবে তোমার আসারই দরকার নেই। ডেইনের দৃষ্টি ক্লার্কের ওপর দিয়ে ঘুরে নায়লার ওপর গিয়ে স্থির হল। তার ঠোঁটে একটি হালকা হাসির রেখা ফুটে উঠল। হ্যাঁ, সে নিচু স্বরে বলল। সত্যিই খুব সুন্দরী। ড্যামনের এই উদাসীন আচরণ মেরির মাথা ব্যথা আরও বাড়িয়ে দিল। তিনি মাথা নেড়ে ক্লার্ক আর নায়লার দিকে মনোযোগ দিলেন। তোমাদের বিয়ের তো 3 বছর হয়ে গেল। বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে তোমাদের পরিকল্পনা কি? আমি তো পর নাতি বা নাতনির মুখ দেখার অপেক্ষায় আছি। এই প্রসঙ্গটি ওঠার সাথে সাথেই লিভিং রুমের পরিবেশ হঠাৎ থমথমে হয়ে গেল। নায়লা তার চায়ের কাপটি এত জোরে চেপে ধরল যে তার আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেল। এটি তার জীবনের সবচেয়ে সংবেদনশীল বিষয় ছিল, যা প্রতিবার উল্লেখ করা হলেই তার হৃদয় তীরের মতো বিঁধত। ক্লার্কের ফুফু অ্যান সাথে সাথেই সুযোগটি লুফে নিলেন। তিনি বাঁকা হাসি হেসে সামনের দিকে ঝুঁকে এলেন।
নাইলা, তোমাদের বিয়ের ৩ বছর পার হয়ে গেল। এখনও তোমাদের কোনো সন্তান নেই, এটা দেখতে কেমন দেখায়? লোকে আমাদের সামার পরিবার সম্পর্কে কি ভাববে? তিনি একটু থামলেন, তার চোখে মুখে বিদ্বেষ ফুটে উঠল। আর ক্লার্ক, যদি তোমাকে বিয়ে করার জন্য জেদ না ধরত, তবে তোমার যা ব্যাকগ্রাউন্ড, তাতে কি তুমি কোনোদিন আমাদের সামার পরিবারে বিয়ে করার কথা ভাবতে পারতে? এত অকৃতজ্ঞ হও না। তুমি ক্লার্কের সন্তানের মা হতে চাইছ না, কিন্তু বাইরে এমন অনেক নারী আছে যারা ক্লার্কের সন্তানের মা হওয়ার জন্য মুখিয়ে আছে। অ্যান লোকদেখানো উদ্বেগের সাথে কথাগুলো বলছিলেন, কিন্তু তার দৃষ্টি ছিল অবজ্ঞায় ভরা। তিনি সবসময়ই এই ভ্রাতুষ্পুত্র বধূকে নিচু চোখে দেখতেন। সন্তান নিয়ে কথা ওঠায় নাইলার বুক যন্ত্রণায় সংকুচিত হয়ে এল। সে তো অবশ্যই সন্তান চেয়েছিল। একজন আদর্শ স্ত্রী হওয়ার জন্য সে বৈজ্ঞানিক গবেষণার মতো উজ্জ্বল ক্যারিয়ার ত্যাগ করেছিল। কিন্তু সে মা হতে পারছিল না। সে গোপনে ডাক্তার দেখিয়েছিল, কিন্তু ডাক্তাররা বলেছিল তার শরীরে কোনো সমস্যা নেই। সম্ভবত এটা মানসিক চাপের কারণে হচ্ছে। কিন্তু সামার পরিবারের লোকজন তাকে বারবার বন্ধা আর অকর্মণ্য বলে উপহাস করত। নাইলা যখন এই অপমানে কুঁকড়ে যাচ্ছিল, তখন ক্লার্ক হঠাৎ তার হাত ধরল। সে দাদির দিকে তাকিয়ে হাসল। দাদি, আমরা চেষ্টা করছি। এসব ব্যাপারে তাড়াহুড়ো চলে না। আমাদের সবকিছু প্রকৃতির ওপর ছেড়ে দেওয়া উচিত। এরপর সে কঠোর স্বরে অ্যানের দিকে ফিরল। অ্যান ফুফু, নিজের কথা সাবধানে বলুন। নাইলা আমার স্ত্রী, আর আমি কাউকে ওর সাথে এভাবে কথা বলার অধিকার দেইনি। সবার সামনে এভাবে ধমক খেয়ে অ্যানের মুখ লাল হয়ে গেল। আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি। এত বছর হয়ে গেল কিন্তু কোনো উন্নতি নেই। যথেষ্ট হয়েছে। ক্লার্ক তাকে থামিয়ে দিল। নাইলা আর আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, নাইলা আমার স্ত্রী হিসেবে আসায় আমি নিজেকে সম্মানিত মনে করি। সে আমাদের যোগ্যতার চেয়ে কোনো অংশে কম নয়। ক্লার্কের এই পক্ষ নেওয়া দেখে নাইলার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতির সৃষ্টি হল। গত কয়েক বছরে তারা যে ভালোবাসা ভাগ করে নিয়েছে, তা খাঁটি ছিল। ক্লার্কের এই সুরক্ষা সবসময়ই তার কাছে বাস্তব মনে হতো। সে সবসময় নাইলার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের সমালোচনার বিরুদ্ধে। কিন্তু একই সাথে তার বিশ্বাসঘাতকতাও বাস্তব। সেই ছবিগুলো, আবর্জনার ঝুড়িতে পড়ে থাকা সেই নেকলেস, ওই মহিলার উপহাসমূলক মেসেজ, সবকিছু তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এই লোকটি তাকে পুরোপুরি ধোঁকা দিয়েছে। অ্যান বিষয়টিকে সহজে ছেড়ে দিতে চাচ্ছিলেন না। তিনি কৃত্রিম মিষ্টি স্বরে বলতে থাকলেন, আমি শুধু সত্যিটাই বলছি। ৩ বছরেও গর্ভবতী হতে পারল না? হয়তো ওর শরীরেই কোনো সমস্যা আছে। আজকাল চিকিৎসাবিজ্ঞান অনেক এগিয়েছে, ওর চেকআপ করানো উচিত। এসব সমস্যার অনেক চিকিৎসা আছে। অ্যান ফুফু, ক্লার্কের কণ্ঠস্বর বিপজ্জনকভাবে ঠান্ডা হয়ে এল। আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করছি। আমাদের সন্তান হবে কি হবে না, সেটা আমার আর নাইলার ব্যক্তিগত ব্যাপার। এতে নাক গলানোর অধিকার আপনার নেই। অতীতে ক্লার্কের এই সুরক্ষা পেলে নাইলা কৃতজ্ঞতা প্রকাশ করত। সে এটাকে ক্লার্কের ভালোবাসার প্রমাণ হিসেবে দেখত। কিন্তু আজ এই কথাগুলো তার কানে ফাঁপা মনে হচ্ছিল। সে জানত, যে মুহূর্তে ক্লার্ক তাকে ঠকিয়েছে, সব কিছু বদলে গেছে। জনসমক্ষে যতই সুরক্ষা দেওয়া হোক না কেন, গোপনে সে যা করেছে তা মুছে ফেলা সম্ভব নয়। ভোজসভার মাঝামাঝি সময়ে ক্লার্কের ফোন বেজে উঠল। দুঃখিত সবাই, ক্লার্ক ক্ষমাপ্রার্থনার ভঙ্গিতে হাসল। অফিসে একটা জরুরি কাজ পড়েছে। আমাকে এখনই যেতে হবে। সে নাইলার দিকে ফিরল, তার চাহনি নরম হয়ে এল। হানি, তুমি কি দাদির ড্রাইভারের সাথে বাড়ি যেতে পারবে? আমি যত দ্রুত সম্ভব কাজ শেষ করে ফিরব। মেরি হাত নেড়ে বললেন, ক্লার্ক, তুমি যাও। নাইলার জন্য চিন্তা করতে হবে না। ক্লার্ক দ্রুত নাইলার কপালে একটা চুমু খেল। আমি এটার ক্ষতিপূরণ দেব, আমি কথা দিচ্ছি। ক্লার্কের গাড়ি চলে যাওয়ার সাথে সাথেই মেরির ভদ্রতার মুখোশ খুলে পড়ল। তিনি অত্যন্ত বিরক্তির সাথে নাইলার দিকে তাকালেন। যাই হোক, ক্লার্ক তো চলে গেল, মেরি ঠান্ডা গলায় বললেন। আমার মনে হয় তুমিও এখন যেতে চাইবে। ঘরের তাপমাত্রা যেন এক ধাক্কায় কমে গেল। নাইলা তো আর কোনো নরম ফুল নয়, অ্যান আবার আত্মবিশ্বাসের সাথে বললেন। সে তো নিজের পথ নিজেই খুঁজে নিতে পারবে, তাই না? লজ্জায় নাইলার গাল লাল হয়ে গেল। তাকে যেন একজন চাকরানির মতো বিদায় করে দেওয়া হলো। ক্লার্কের সুরক্ষা ছাড়া এই লোকগুলোর কাছে তার কোনো মূল্য নেই। আমার মনে হয় এখন আমার যাওয়ার সময় হয়েছে,
নাইলা দাঁড়িয়ে বলল, আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। মেরির সূক্ষ্ম ইশারায় বাটলার নাইলাকে শুধু গেট পর্যন্ত এগিয়ে দিল। সে দ্রুত বাড়ির ভেতরে ফিরে গেল এবং নাইলা রাস্তার ধারে একা দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বৃষ্টি শুরু হল। অন্ধকার আকাশ থেকে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে লাগল, যা মুহূর্তেই নাইলার সিল্কের পোশাক ভিজিয়ে দিল। সে ট্যাক্সি ডাকার জন্য ফোন বের করল, কিন্তু এই নির্জন এলাকায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। সামার এস্টেট শহর থেকে অনেকটা দূরে ছিল। বৃষ্টির তীব্রতা বাড়তে লাগল। কয়েক মিনিটের মধ্যেই নাইলা পুরোপুরি ভিজে গেল। তার নিখুঁতভাবে সাজানো চুলগুলো ভিজে মুখের ওপর ঝুলে পড়ল। ভেজা পোশাক তার শরীরে লেপ্টে রইল। যখন সে ভাবছিল পরিস্থিতি আর কত খারাপ হতে পারে, তখনই অন্ধকারের বুক চিরে গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। একটি কালো রোলস রয়েস তার পাশে এসে থামল। গাড়ির জানালা নামল, আর ভেতরে ডেইনের তীক্ষ্ণ চেহারা দেখা গেল। ডেমন যখন প্রাসাদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাল। বৃষ্টির ঝাপটার মাঝে সে দেখতে পেল নাইলা গেটের কাছে পাথরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার পোশাকটি পুরোপুরি ভিজে শরীরে লেপ্টে আছে। তার লম্বা চুলগুলো ভেজা অবস্থায় মুখের ওপর ঝুলে আছে, যা তাকে দেখতে খুব অসহায় আর পরিত্যক্ত দেখাচ্ছিল। ডেমন সাথে সাথেই বুঝতে পারল কি ঘটেছে। সে মেরি আর অ্যানের স্বভাব খুব ভালো করেই জানত। তারা কখনোই তার এই অপছন্দের ভ্রাতুষ্পুত্র বধূর জন্য গাড়ির ব্যবস্থা করার মতো দয়ালু হবে না। সে তার সহকারী স্পেন্সারের দিকে ফিরল, যে সামনের সিটে বসেছিল। গাড়ি থেকে নেমে ওকে ছাতা ধরে নিয়ে এসো। স্পেন্সার দ্রুত ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। সে নাইলার দিকে এগিয়ে গেল আর ডেমন তার গাড়ির জানালা নামাল। গাড়িতে ওঠো, ডেমন নাইলাকে বলল। তার কণ্ঠস্বর ছিল স্বভাবসুলভ ঠান্ডা এবং আজ্ঞাবহ। আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। নাইলা মাথা তুলে তাকালো এবং ডেমনকে দেখে চমকে গেল। সে সহজাতভাবেই এক পা পিছিয়ে গেল এবং মাথা নাড়ল। চাচা ডেমন, ঠিক আছে। বৃষ্টি এখনই থেমে যাবে। আমি অপেক্ষা করতে পারব। তার ক্লার্কের দেওয়া সেই সতর্কবাণী মনে পড়ল যে ডেমন কত বিপজ্জনক হতে পারে। ক্লার্ক তাকে বিশেষভাবে বলেছিল তার চাচার থেকে দূরে থাকতে। সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না, বিশেষ করে আজকের রাতে। নাইলা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে দেখে ডেইনের ভ্রু কুঁচকে গেল। তার কণ্ঠস্বর আরও গম্ভীর আর আজ্ঞাবহ হয়ে উঠল। গাড়িতে ওঠো, আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয়। স্পেন্সারের কণ্ঠস্বর ছিল আন্তরিক। নাইলা একবার অন্ধকারের মেঘে ঢাকা আকাশের দিকে তাকাল, তারপর নিজের ভেজা পোশাকের দিকে। তার চুল দিয়ে তখনও পানি ঝরছিল। সে অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করেছিল। অবশেষে ঠোঁট কামড়ে সে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল। রোলস রয়েসের ভেতরটা ছিল উষ্ণ এবং রাজকীয়। নরম চামড়ার সিট আর দামি পারফিউমের হালকা ঘ্রাণে চারপাশটা ভরেছিল। নাইলার সাথে সাথেই তাপমাত্রার পার্থক্য বুঝতে পারল। ডেমন তার ভেজা পোশাকের দিকে তাকাল, যা এখন শরীরের সাথে আরও শক্তভাবে লেপ্টে ছিল। কাপড়টি প্রায় স্বচ্ছ হয়ে গিয়েছিল। ডেমন অজান্তেই অস্বস্তি অনুভব করল। কোনো কথা না বলে সে তার গাঢ় ধূসর রঙের স্যুটের জ্যাকেটটি খুলে নাইলার দিকে বাড়িয়ে দিল। ধন্যবাদ, নাইলা বিড়বিড় করে বলল এবং দ্রুত জ্যাকেটটি নিজের কাঁধের ওপর টেনে নিল। জ্যাকেটটি ডেইনের শরীরের তাপে তখনও উষ্ণ ছিল এবং সেখান থেকে তার পারফিউমের ঘ্রাণ আসছিল। ঘ্রাণটি আশ্চর্যজনকভাবে আরামদায়ক ছিল। আমি এটি পরিষ্কার করিয়ে আপনাকে ফেরত দিয়ে দেব। ওটা ফেলে দিও, ডেমন নির্লিপ্তভাবে উত্তর দিল। তার গলায় এক ধরনের আভিজাত্য ছিল, যেন এই দামি জ্যাকেটটি তার কাছে কিছুই নয়। গাড়িটি প্রাসাদ ছেড়ে বৃষ্টির রাতের বুক চিরে চলতে শুরু করল। তাদের মাঝে নিস্তব্ধতা বিরাজ করছিল। নাইলা পেছনের সিটের এক কোণে গুটিসুটি মেরে বসে রইল, পাশে বসে থাকা শক্তিশালী লোকটির দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। সে ডেইনের থেকে এক ধরনের গাম্ভীর্য অনুভব করছিল যা তাকে ভেতর থেকে নার্ভাস করে দিচ্ছিল। সে আর চোখে ডেইনের প্রোফাইলের দিকে তাকাল। তার চোয়াল ছিল তীক্ষ্ণ এবং নিখুঁত। বৃষ্টি সত্ত্বেও তার চুলগুলো পরিপাটি করে সাজানো ছিল। তার সবকিছুই সম্পদ আর ক্ষমতার জানান দিচ্ছিল। সে ক্লার্কের মতো মোটেও ছিল না, ক্লার্ক ছিল অনেক বেশি নম্র আর সহজলভ্য। ডেমনকে তার কাছে বিপজ্জনক মনে হল। ২০ মিনিট পর গাড়িটি নাইলার বাড়ির সামনে থামল। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে দরজার হাতল ধরল। লিফটের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সে তাড়াহুড়ো করে বলল এবং জ্যাকেটটি সিটে রেখে দিল। আমি সত্যিই কৃতজ্ঞ। ডেমন নাইলাকে বাড়ির ভেতরে অদৃশ্য হয়ে যেতে দেখল।
গাড়িতে তখনও জেসমিন পারফিউমের হালকা রেশ ছিল যেখানে নাইলা বসেছিল। সে অজান্তেই সেই ঘ্রাণটি গভীরভাবে গ্রহণ করল। তার শরীর নাইলার উপস্থিতিতে অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। সে চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস নিল। সে তোমার ভাইপোর স্ত্রী, সে নিজেকে মনে মনে সতর্ক করল। নিজেকে নিয়ন্ত্রণ করো। নাইলা বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই তার মাথা ঘুরে উঠল। ভেজা কাপড় থাকা সত্ত্বেও তার শরীর গরম হয়ে উঠছিল। তার মাথা ভারী আর ঝাপসা লাগছিল। ভেজা পোশাক ছাড়ানোর আগেই সবকিছু অন্ধকার হয়ে এল। সে বসার ঘরের মেঝেতে লুটিয়ে পড়ল। নাইলা যখন চোখ খুলল, সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পেল। ঘরটি জীবাণুনাশকের গন্ধে ভরা ছিল, কিন্তু পাশের টেবিলে তার পছন্দের অনেক কিছু রাখা ছিল। স্ট্রবেরি শর্টকেক, রঙিন ম্যাকারুন, হাতে বানানো চকলেট আর গোলাপি গোলাপের এক বিশাল তোড়া। ম্যাম, আপনি অবশেষে জেগেছেন। একজন নার্স তার বিছানার পাশে এসে দাঁড়ালেন। আপনার 24 ঘন্টার বেশি সময় ধরে খুব উচ্চমাত্রার জ্বর ছিল। মিস্টার সামার খুব চিন্তিত ছিলেন। তিনি পুরো সময় আপনার বিছানার পাশে ছিলেন। মাত্র 1 ঘন্টা আগে একটা জরুরি কলে তিনি বাইরে গেছেন। নার্স নাইলার শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন। আমি কি উনাকে কল করব? আপনি জ্ঞান ফিরে পেয়েছেন জানলে উনি খুব খুশি হবেন। উপহারের এই পরিচিত আয়োজন দেখে নাইলার মনটা সবকিছুর পরেও একটু নরম হয়ে এল। নাইলা সবসময়ই একটু অসুস্থ প্রকৃতির ছিল এবং ইনজেকশন বা ওষুধকে সে খুব ভয় পেত। যখনই সে অসুস্থ হতো, ক্লার্ক ঠিক এই কাজগুলোই করত। সে নাইলার সব প্রিয় খাবার আর ফুল নিয়ে আসত যাতে তার মন ভালো থাকে। বছরের পর বছর ধরে এটাই তাদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। এই মধুর স্মৃতিগুলো তার মনে বিভ্রান্তি আর যন্ত্রণার সৃষ্টি করল। যে লোকটা তাকে ঠকিয়েছে, সেই কিভাবে সারা রাত দুশ্চিন্তায় হাসপাতালের বিছানার পাশে বসে থাকতে পারে? উনি এখন কোথায়? নাইলা বিছানায় উঠে বসে জিজ্ঞেস করল। আমি নিজেই উনাকে খুঁজতে চাই। নার্স হাসলেন। তিনি হাসপাতালের কোথাও কাজের কথা বলছেন। নাইলা ঘর থেকে বের হয়ে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে শুরু করল। একটি মোড় ঘোরার সময় সে থমকে দাঁড়িয়ে গেল। সেখানে ক্লার্ক দাঁড়িয়ে ছিল, প্রসূতি ও স্ত্রী রোগ গাইনি বিভাগ থেকে সে বেরিয়ে আসছিল। কিন্তু সে একা ছিল না। তার পাশে একজন মহিলা হাঁটছিলেন, যিনি নিজের পেটের ওপর খুব সাবধানে হাত রেখেছিলেন। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে যারা শুনেছ তারা অবশ্যই জানাবে। তাহলে পারের পর্বটা দিতে দেরি করব না। আর হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।